আচ্ছা, আমরা এসএ কিউ আজকে শুরু করব। চ্যাপ্টার 1, বিএসএ চ্যাপ্টার 1, ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য। আমরা অলরেডি 62 নাম্বারস অফ কোশ্চেন এমসিকিউ লিখেছি। আজকে আমরা এসএ কিউ লেখাবো, ঠিক আছে? শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন। এমসিকিউ আসবে জানি, তবু একটুখানি লিখে রাখা ভালো। লেখো ফার্স্ট কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আচ্ছা, ড্যাশ দিয়ে লেখো বা অ্যান্সার লেখো এফ ডব্লিউ টেইলর। এফ ডব্লিউ টেইলর। এফ ডব্লিউ টেইলর। এফ ডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? অ্যান্সার দিয়ে লেখো এফ ডব্লিউ টেইলর। TAYLOR। TAYLOR টেইলর। নেক্সট, ব্যবস্থাপনার আদি গুরু কে? নেক্সট কোশ্চেন, ব্যবস্থাপনার আদি গুরু কে? ব্যবস্থাপনার আদি গুরু কে? ব্যবস্থাপনার আদি গুরু কে? অ্যান্সার লেখো হেনরি ফেওল। হেনরি ফেওল। হেনরি হেনরি HENRY হেনরি ফেওল। FAYOL। বাংলায় লিখলে হেনরি ফেওল বাংলায় লিখতে পারো। নেক্সট, ব্যবস্থাপনাকে সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয় কেন? ব্যবস্থাপনাকে সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয় কেন? ব্যবস্থাপনাকে সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয় কেন? ড্যাশ দিয়ে ছোট্ট করে অ্যান্সার লিখবো, উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়া কোনো সংগঠন সফল হতে পারে না। উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়া কোনো সংগঠন সফল হতে পারে না। উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়া কোনো সংগঠন সফল হতে পারে না। তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয়। তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয়। সর্বজনীন গতিশীল প্রক্রিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন হতে পারে, নেক্সট কোশ্চেন লেখো ম্যানেজমেন্ট। MANAGEMENT ম্যানেজমেন্ট শব্দটি বিশ্লেষণ করলে কি বোঝা যায়? ম্যানেজমেন্ট শব্দটি বিশ্লেষণ করলে কি বোঝা যায়? লেখো ম্যানেজমেন্ট শব্দটিকে বিশ্লেষণ করলে বোঝা যায় ম্যানেজ 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 একটা ছোট্ট ড্যাশ দিয়ে বা হাইফেন দিয়ে মেন MEN আবার হাইফেন দিয়ে ট্যাক্টফুলি FULLY তাহলে কি হলো? ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি। অর্থাৎ দাঁড়িয়ে দিয়ে তারপর লেখো অর্থাৎ কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব।
নেক্সট কোশ্চেনে যাব। ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্যের উল্লেখ করো। ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্যের ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্যের উল্লেখ করো। ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্যের উল্লেখ করো। লিখব, ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্য হলো অ্যান্সার লিখছি। ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্য হলো বিভিন্ন চাহিদা ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা। বিভিন্ন চাহিদা ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, নেক্সট লিখবো স্যার। ব্যবস্থাপনা কিভাবে নেতৃত্ব সৃষ্টি করে? 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 অ্যান্সার লেখো, সুষ্ঠু ব্যবস্থাপনা কারবারের বিভিন্ন কর্মচারীদের সুষ্ঠু ব্যবস্থাপনা কারবারের বিভিন্ন কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী শিক্ষা এবং কর্মকুশলতা লাভের জ্ঞান দিয়ে থাকে। শিক্ষা এবং কর্মকুশলতা লাভের জ্ঞান দিয়ে থাকে এবং কারবার পরিচালনার জন্য নতুন নতুন যোগ্য নেতা সৃষ্টি করে। ঠিক আছে, নেক্সট, ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য গুরুত্ব আলোচনা করো বা উল্লেখ করো। ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য গুরুত্বের উল্লেখ করো। লেখো, ব্যবস্থাপনা উৎপাদনের নতুন ও উন্নত পন্থা উদ্ভাবন, বন্টন ব্যবস্থার উন্নয়ন, বাজার সম্প্রসারণের নতুন কৌশল প্রভৃতি অবলম্বন করে কারবারে সৃজন শক্তি সঞ্চার করে। সৃজনী শক্তি মানে ক্রিয়েটিভ পাওয়ার, হ্যাঁ, সৃজনী শক্তি সঞ্চার করে।
নেক্সট 8 নম্বরের কোশ্চেন, অধ্যাপক লিন্ডাল, লয়রসি দন্তের নয়ডায় আকার ল, লিন্ডাল আরউইক অয়াকার বয়শূন্যর হস্যু হস্যই ক। অধ্যাপক লিন্ডাল আরউইক এর মত অনুযায়ী কিভাবে অধিকতর উৎপাদন সম্ভব, দেখো অ্যান্সার লিখবো, অধ্যাপক লিন্ডাল আরউইকের মত অনুসারে, শুধু দক্ষ ব্যবস্থাপনার দ্বারা স্বল্প প্রয়াসে নির্দিষ্ট মানবিক এবং অমানবিক সম্পদের সংমিশ্রণ থেকে অধিকতর উৎপাদন সম্ভব। নেক্সট, ব্যবস্থাপনাকে 9 নম্বর কোশ্চেন, ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয় কেন? অ্যান্সার লেখো, বিজ্ঞান হলো পর্যবেক্ষণ লব্ধ ল বৈধ হয়, পর্যবেক্ষণ লব্ধ বা পরীক্ষালব্ধ জ্ঞান দাঁড়ি। ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিসমূহ নির্ধারিত হয় ধারাবাহিক পর্যবেক্ষণের পর। তাই ব্যবস্থাপনাকে দাঁড়িয়ে দাও, তারপরে লেখো তাই ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে গণ্য করা উচিত। নেক্সট, ব্যবস্থাপনাকে কলা ব্র্যাকেটে আর্ট বলা হয় কেন? লেখো, গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা থেকে যে জ্ঞান পাওয়া যায়, তার পরিবর্তে প্রয়োগ সংক্রান্ত জ্ঞানই হচ্ছে
প্রয়োগ সংক্রান্ত জ্ঞানই হচ্ছে জ্ঞানই হচ্ছে কলাবিদ্যার মূল বস্তু। কলাবিদ্যার মূল বস্তু দাঁড়ি। কলাবিদ্যার মূল বস্তু দাঁড়ি। তাছাড়া ব্যবস্থাপনার বিভিন্ন কাজকর্মেও ব্যক্তিগত বিচার বুদ্ধি ও দক্ষতার প্রয়োজন আছে। দাঁড়ি। ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বুদ্ধি ও দক্ষতা প্রয়োগই হচ্ছে কলা। ঠিক আছে, নেক্সট। 11 নম্বর, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়ই। ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়ই। ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়ই। এটা কোশ্চেন, অ্যান্সার লিখবো। ব্যবস্থাপনার ব্যবহারিক জ্ঞানের প্রয়োগই বেশি। ব্যবস্থাপনার ব্যবহারিক জ্ঞানের প্রয়োগই বেশি, সেজন্য ব্যবস্থাপনাকে কলা বলা হয়। অন্যদিকে ব্যবস্থাপনার নীতি নির্ধারিত হয় বিজ্ঞানের মতো। নীতি নির্ধারিত হয় বিজ্ঞানের মতো। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাই ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা হয়। আচ্ছা, চলো এই 11খানা কোশ্চেন একবার পড়ে নাও। কোনো ডাউট থাকলে আমি সলভ করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমরা আরো 20খানা কোশ্চেন লিখবো আজকে। ঠিক আছে, তারপরে পড়া ধরতে হবে। চট করে একবার চোখ বুলি নাও 1 থেকে 11 পর্যন্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 12 লেখো। ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝো? লেখো, ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝো? 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 লেখো, অ্যান্সার লেখো। কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যুক্ত পদসমূহের বিন্যাসকে ব্যবস্থাপনার স্তর বলা হয়। ব্যবস্থাপনার স্তর বলা হয়। কোনো প্রতিষ্ঠানের, বলছি আরেকবার রিপিট করছি, শোনো। কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যুক্ত পদসমূহের বিন্যাসকে ব্যবস্থাপনার স্তর বলা হয়। নেক্সট,
ব্যবস্থাপনার স্তরকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ব্যবস্থাপনার স্তরকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ব্যবস্থাপনার স্তরকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? লেখো, অ্যান্সার লেখো। ব্যবস্থাপনার স্তরকে 3 ভাগে ভাগ করা হয়। ব্যবস্থাপনার স্তরকে 3 ভাগে ভাগ করা হয়। ব্যবস্থাপনার স্তরকে ব্যবস্থাপনার স্তরকে ব্যবস্থাপনার স্তরকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর দিয়ে শীর্ষস্তর, 2 নম্বর দিয়ে মধ্যস্তর, শীর্ষস্তর, মধ্যস্তর, 3 নম্বর দিয়ে নিম্নস্তর। নিম্নস্তর, শীর্ষস্তর বা উচ্চস্তর, মধ্যস্তর, আর এটা হচ্ছে নিম্নস্তর। ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন, ব্যবস্থাপনার শীর্ষস্তর বলতে কি বোঝো? 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 লেখো, শীর্ষস্থানীয় ব্যবস্থাপকদের নিয়ে শীর্ষস্থানীয় ব্যবস্থাপকদের নিয়ে শীর্ষস্থানীয় ব্যবস্থাপকদের নিয়ে শীর্ষস্থানীয় ব্যবস্থাপকদের নিয়ে ব্যবস্থাপনার যে স্তর গঠিত ব্যবস্থাপনার যে স্তর গঠিত তাকে বলা হয় ব্যবস্থাপনার শীর্ষস্তর। ব্যবস্থাপনার শীর্ষস্তর। শীর্ষস্তর। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য কারা? ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য কারা? ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য কারা? ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য কারা? লেখো, ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য কারা? অ্যান্সার লিখবো, প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী। এটা কিন্তু খুব আসে কোশ্চেন। প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী, এটা ভিভিআই দিয়ে নাও। প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী, সভাপতি। প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী, সভাপতি, মুখ্য, তারপরে লেখো মুখ্য কার্যনির্বাহক। মুখ্য কার্যনির্বাহক, মুখ্য কার্যনির্বাহক, ব্যবস্থাপক পরিচালক, ব্যবস্থাপক পরিচালক, সাধারণ ব্যবস্থাপক, সাধারণ ব্যবস্থাপক প্রভৃতি শীর্ষস্থানীয় ব্যবস্থাপকগণ প্রভৃতি শীর্ষস্থানীয় ব্যবস্থাপকগণ প্রভৃতি শীর্ষস্থানীয় ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য। ব্যবস্থাপনার শীর্ষস্তরের সদস্য। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ব্যবস্থাপনার শীর্ষস্তরের কাজ কি? ব্যবস্থাপনার শীর্ষস্তরের কাজ কি? এটাও খুব ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনার শীর্ষস্তরের কাজ কি? দেখো, ব্যবস্থাপনার শীর্ষস্তরের প্রধান কাজ। ব্যবস্থাপনার শীর্ষস্তরের প্রধান কাজ দেখো, উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন,
দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, কমা মৌলিক নীতি স্থিরীকরণ, মৌলিক নীতি স্থিরীকরণ, মৌলিক নীতি স্থিরীকরণ ইত্যাদি। মৌলিক নীতি স্থিরীকরণ ইত্যাদি। নেক্সট মধ্যস্তরে, নেক্সট কোশ্চেন 17 নম্বরে যাব। মধ্যস্তরের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? মধ্যস্তরের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? মধ্যস্তরের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? লেখো অ্যান্সার। উচ্চস্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে উচ্চস্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে সংযোগ রক্ষাকারী যে স্তর আছে তাকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপনা। তাকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপনা। তাকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপনা। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন এন্ড। এবার আমরা শুরু করব 18 নম্বরের কোশ্চেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, মধ্যস্তরের ব্যবস্থাপনায় কারা কারা থাকেন? 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 লেখো। ব্যবস্থাপনার মধ্যস্তরে থাকেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখবে। ক্রয় ব্যবস্থাপক, কে থাকে? ক্রয় ব্যবস্থাপক। উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, কমা মুখ্য ইঞ্জিনিয়ার, কমা কর্মসচিব ইত্যাদি। নেক্সট, মধ্যস্তর ব্যবস্থাপনার কাজ কি? মধ্যস্তর ব্যবস্থাপনার কাজ কি? মধ্যস্তর, নেক্সট কোশ্চেন 19 নম্বর, মধ্যস্তর ব্যবস্থাপনার কাজ কি? দেখো, মধ্যস্তরের ব্যবস্থাপকগণ নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাছে নিয়মিত সংবাদ প্রদান করে এবং বিভাগীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে।
নেক্সট আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 20 লিখবে। কোশ্চেন নাম্বার 20 লিখবে, নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? লেখো। প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে, অ্যান্সার লিখব, প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগে যে ব্যবস্থাপকদের স্তর থাকে অর্থাৎ মধ্যস্তর ব্যবস্থাপনার ঠিক নিচে ব্যবস্থাপনার যে স্তর দেখা যায় তাকে বলে নিম্ন স্তরের ব্যবস্থাপনা, লোয়ার লেভেল অফ ম্যানেজমেন্ট। নেক্সট, নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ কি? নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ কি? নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ কি? 21 নম্বর কোশ্চেন। তো নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ কি? অ্যান্সার লিখব, নিম্ন স্তরের ব্যবস্থাপকদের প্রধান কাজ প্রত্যক্ষ তদারকির মাধ্যমে শ্রমিক কর্মী নিম্ন স্তরের ব্যবস্থাপকদের প্রধান কাজ প্রত্যক্ষ তদারকির মাধ্যমে শ্রমিক কর্মী বিক্রয় কর্মী ও অন্যান্য অধীনস্থ কর্মীদের দিয়ে সুষ্ঠুভাবে কাজগুলি করিয়ে নেওয়া। 21 নাম্বার কোশ্চেন এন্ড। তার মানে শ্রমিক কর্মীদের সঙ্গে ডাইরেক্টলি যারা রিলেশনে থাকে, ডাইরেক্টলি যারা সম্পর্কে টাচে থাকে, তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ। তারা কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেয়, মানে সুপারভাইজার লেভেলে যারা ব্যবস্থাপকগণ রয়েছে তারা। নেক্সট, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে একটি পার্থক্যের উল্লেখ করো। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে একটি পার্থক্যের উল্লেখ করো। অ্যান্সার লিখব, ব্যবস্থাপনা উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে। ব্যবস্থাপনা উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে।
ব্যবস্থাপনা উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে। অন্যদিকে প্রশাসন প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে। অন্যদিকে প্রশাসন প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে। অন্যদিকে প্রশাসন প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে। ঠিক আছে, 23 নাম্বার কোশ্চেন। পরিকল্পনা বলতে কি বোঝো? 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 লেখো, অ্যান্সার লিখবো। কোনো কাজ করার আগে, কোনো কাজ করার আগে, ভালো করে শুনবে, ভালো করে লিখবে। কোনো কাজ করার আগে ওই কাজের পদ্ধতি ও উপকরণ সম্পর্কে, ওই কাজের পদ্ধতি ও উপকরণ সম্পর্কে সুসংবদ্ধ চিন্তাকেই পরিকল্পনা বলা হয়। কোনো কাজ করার আগে ওই কাজের পদ্ধতি ও উপকরণ সম্পর্কে সুসংবদ্ধ চিন্তাকেই পরিকল্পনা বলা হয়। যে কোনো কাজ করার আগে আমরা পরিকল্পনা করি। সে পরিকল্পনার মধ্যে কি পড়ছে? কিভাবে কাজটা করব, কি কি জিনিস লাগবে সেই কাজটা করার জন্য, সেটা আগে থেকে যে আমরা চিন্তা করছি তাকে আমরা পরিকল্পনা বলবো, যে কোনো কাজ করার আগে। নেক্সট আসছি, পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। আচ্ছা, লেখো এবার তাহলে কোশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার। কোশ্চেনটা কি ছিল? পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করো। লেখো, ভবিষ্যতের কথা চিন্তা করে। অ্যান্সার লেখো, ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে পরিকল্পনার কর্মসূচি স্থির করা হয়। বর্তমানে পরিকল্পনার কর্মসূচি স্থির করা হয়। তাই পূর্বানুমান পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাই পূর্বানুমান পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। টোয়েন্টি-5 নম্বর কোশ্চেন, সংগঠনের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। সংগঠনের, নেক্সট কোশ্চেন 25, সংগঠনের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। সংগঠনের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। হ্যাঁ, তো উত্তর হচ্ছে 25 এর অ্যান্সার। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ঘটানোই হলো, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ঘটানোই হলো, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ঘটানোই হলো সংগঠনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সংগঠনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নেক্সট 26 নাম্বার কোশ্চেন, কর্মী নিয়োগ
নেক্সট লেখো তাড়াতাড়ি, কর্মী নিয়োগ ব্র্যাকেটে স্টাফিং লিখতে পারো, যদি ইংলিশে লিখতে চাও স্টাফিং, STAFFING। কর্মী নিয়োগ, কর্মী নিয়োগ ব্র্যাকেটে স্টাফিং, STAFFING, স্টাফিং বলতে কি বোঝো, বলতে কি বোঝো, কি বোঝো? কর্মী নিয়োগ ব্র্যাকেটে স্টাফিং বলতে কি বোঝো? কর্মী নিয়োগ ব্র্যাকেটে স্টাফিং বলতে কি বোঝো? লেখো। কর্মী নিয়োগ বা কর্মী পদ পূরণ হলো, কর্মী নিয়োগ বা কর্মী নিয়োগ বা কর্মী নিয়োগ বা কর্মী পদ পূরণ হলো ব্যবস্থাপনার এমন একটি, ব্যবস্থাপনার এমন একটি কাজ, ব্যবস্থাপনার এমন একটি কাজ যার দ্বারা অধস্তন কর্মচারীদের সংগ্রহ, অধস্তন মানে তোমার আন্ডারে সাবঅর্ডিনেট, হ্যাঁ, অধস্তন কর্মচারীদের সংগ্রহ, কমা নির্বাচন, কমা প্রশিক্ষণ, কমা পদোন্নতি এবং অবসর গ্রহণ করানোর, এবং অবসর গ্রহণ করানোর, অবসর গ্রহণ করানোর কাজগুলি করা হয়, কাজগুলি করা হয়। ঠিক আছে, দেখো তার মানে কর্মী নিয়োগ মানে কি? কর্মী নিয়োগ শুধু রিক্রুট করে নিলাম তাহলেই হলো না। কর্মী নিয়োগ, কর্মী নিয়োগের কাজ আছে কর্মীদের সংগ্রহ করব, তাদের নির্বাচন করব, তাদের প্রশিক্ষণ দেব, তাদের পদোন্নতি করাবো এবং লাস্টে তাদের অবসর গ্রহণ করার ব্যবস্থাগুলো করতে হবে। সেগুলো সেটা টোটাল প্যাকেজটাকে বলা হয় কর্মী নিয়োগ। নেক্সট লেখো 27 নম্বর, কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো, কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো, কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো, কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। লেখো, কর্মী নিয়োগের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। লেখো, প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে, প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে ব্যবস্থাপকগণ, ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে, ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে যে ধরনের, ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে যে ধরনের কর্মীর প্রয়োজন, যে ধরনের কর্মীর প্রয়োজন ঠিক সেই ধরনের যোগ্যতা সম্পন্ন, ঠিক সেই ধরনের যোগ্যতা সম্পন্ন, ঠিক সেই ধরনের যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করেন, নিয়োগ করেন। অযোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হয় না, তাই না? নিয়োগ করেন। নেক্সট, নির্দেশ দান বলতে কি বোঝো? 28 নম্বর, নির্দেশ দান বলতে কি বোঝো? নির্দেশ দান বলতে কি বোঝো? লেখো, আদেশ দান, অ্যান্সার লিখবো, আদেশ দান বা যোগ্য নেতৃত্বের দ্বারা, আদেশ দান বা, আদেশ দান বা যোগ্য নেতৃত্বের দ্বারা, আদেশ দান বা যোগ্য নেতৃত্বের দ্বারা অধীনস্থ কর্মচারীদের, অধীনস্থ কর্মচারীদের, অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শন করাকেই, পথ প্রদর্শন করাকেই, পথ প্রদর্শন করাকেই নির্দেশ দান বলা হয়, নির্দেশ দান বলা হয়। তার মানে তোমার আন্ডারে যারা যারা কাজ করছে তাদেরকে সঠিক আদেশ দান করে তাদের
পথ প্রদর্শন করা, মানে তারা কোন রাস্তায় কাজ করবে সেটা বোঝানোকেই আমরা নির্দেশ দান বলবো। নেক্সট লেখো 29 নম্বর কোশ্চেন, নির্দেশ দানের একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। 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 কি বলছে? অ্যান্সার লিখবো। কর্মীদের নৈতিক দায়িত্ব সম্বন্ধে, কর্মীদের নৈতিক দায়িত্ব সম্বন্ধে, কর্মীদের নৈতিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করে তোলা, সচেতন করে তোলা, কর্মীদের নৈতিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করে তোলা এবং কাজ করার প্রেরণা যোগানোই হলো, এবং কাজ করার প্রেরণা যোগানোই হলো নির্দেশ দানের প্রধান বৈশিষ্ট্য। নির্দেশ দানের প্রধান বৈশিষ্ট্য। তার মানে কর্মচারী যারা আছে তাদের মোরাল যেটা দায়িত্ব, মোরাল অব্লিগেশন বা মোরাল রেসপন্সিবিলিটি, এই ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে এবং তাদের কাজে উৎসাহ বা প্রেরণা বা মোটিভেশন আমাকে দিতে হবে। এর ফলেই এই মোটিভেশন যোগানো এবং তার সোশ্যাল মোরাল রেসপন্সিবিলিটি জাগিয়ে তোলা, এটাই হচ্ছে নির্দেশ দানের বৈশিষ্ট্য। নেক্সট লিখবো 30 নাম্বার কোশ্চেন, নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? স্যার নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? লেখো নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। 30 নাম্বার কোশ্চেন। আমরা 31 মানে 31টা কোশ্চেন লিখবো আজকে, তো সেকেন্ড লাস্ট চলছে। দেখো পরিকল্পনা অনুসারে, পরিকল্পনা অনুসারে, পরিকল্পনা অনুসারে কমা নির্দেশ অনুযায়ী, পরিকল্পনা অনুসারে কমা নির্দেশ অনুযায়ী, পরিকল্পনা অনুসারে নির্দেশ অনুযায়ী এবং প্রতিষ্ঠিত কর্মনীতির ভিত্তিতে, এবং প্রতিষ্ঠিত কর্মনীতির ভিত্তিতে, এবং প্রতিষ্ঠিত কর্মনীতির ভিত্তিতে কার্য সম্পাদন হচ্ছে কিনা, কার্য সম্পাদন হচ্ছে কিনা, কার্য সম্পাদন হচ্ছে কিনা তা যাচাই করাই, তা যাচাই করাই হলো নিয়ন্ত্রণ, বা তা যাচাই করা হলো নিয়ন্ত্রণ। ঠিক আছে, মানে আমি যেরকম পরিকল্পনা করেছিলাম, যেরকম নির্দেশ দিয়েছিলাম, সেই পরিকল্পনা বা সেই নির্দেশ অনুযায়ী যেরকম ভাবে আমি কাজ করতে বলেছিলাম, মানে যেরকম কর্মনীতি আমি তৈরি করে দিয়েছিলাম, সেই অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, কাজটা সম্পাদন হচ্ছে কিনা সেটা যাচাই করে দেখাই হচ্ছে নিয়ন্ত্রণ। লাস্ট কোশ্চেন আজকের, নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 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 দেখো নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য, নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো উৎপাদনের উৎকর্ষ বৃদ্ধি করা, উৎপাদনের উৎকর্ষ বৃদ্ধি করা, উৎপাদনের উৎকর্ষ বৃদ্ধি করা এবং এবং ব্যবস্থাপনায় দক্ষতা আনা, এবং ব্যবস্থাপনায় দক্ষতা আনা। সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে যে সমস্ত প্রোডাকশন আমাদের কোম্পানি করছে সেই প্রোডাকশনটা আরো ভালো হবে, মানে যে জিনিস প্রডিউস হচ্ছে সেই জিনিসটা আরো উৎকর্ষ
উৎকর্ষ জিনিস উৎপন্ন হবে, মানে আরো সুন্দর জিনিস উৎপন্ন হবে এবং ব্যবস্থাপনা আরো দক্ষ হয়ে উঠবে। ঠিক আছে না? তো আজকের জন্য আমরা এই পর্যন্তই রাখবো। আজকে মোটামুটি আমরা এসএকিউ 31টা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা চট করে এটাকে দেখবে, পড়বে, লিখবে, হ্যাঁ, আর পরের দিন আমরা এটা পড়া ধরবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।